বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, স্বল্প মেয়াদী সংস্কারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও তা আশানুরূপ হয়নি। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, তাই দলটিকে আর সুযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। দেশে একটি পক্ষ এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তবে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় অন্তর্বর্তী সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে কুষ্টিয়ায় আবরার ফাহাদের কবর জিয়ারত ও আবরার ফাহাদ নামকরণ স্টেডিয়াম উদ্বোধন করার পর সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, শহীদ আবরার ফাহাদের হত্যার মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। ষড়যন্ত্র এখনো চলমান। আপনারা দেখবেন নানা ছোটখাটো ইস্যুতে জনগণকে বিভক্ত করার, একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে পরাজিত শক্তি। নানা ধরনের উগ্রবাদীদের সুযোগ করে দেওয়া হচ্ছে দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি বিনষ্ট করার জন্য। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের যে কোনো প্রচেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হস্তে দমন করবে এবং সেই প্রক্রিয়ায় জনগণের সার্বিক অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা কামনা করি। যতদিন পর্যন্ত জুলাই আন্দোলনের প্রত্যেকটি হত্যাকাণ্ড ও নৃশংসতার বিচার হবে না, ততদিন পর্যন্ত যুদ্ধ চলবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। কক্সবাজারে জুলাই আগস্টের বিপ্লবে নিহতদের পরিবার ও আহত ৪৭ জনকে ৫১ লাখ টাকার চেক হস্তান্তর করার সময় একথা বলেন তিনি। দূর দূরান্ত থেকে এসেছেন জুলাই আগস্ট বিপ্লবে সম্মুখ সারিতে থাকা আহত যোদ্ধারা, কেউ এসেছেন পরিবারকে সঙ্গে নিয়ে। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মুগ্ধের ভাই ও সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। চেক তুলে দেন আন্দোলনে নিহত একজনের পরিবার ও আহত ৪৬ জনের হাতে। এ সময় স্নিগ্ধ জুলাই আন্দোলনের প্রত্যেকটি হত্যাকাণ্ড ও নৃশংসতার বিচার দাবি করেন। যতদিন না পর্যন্ত প্রত্যেকটি বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন না হচ্ছে, প্রত্যেকটি বিচার না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই দেশের কাছে, আমাদের কাছে, কারোর কাছে এটির উত্তর থাকবে না। এবং এই বিচার প্রক্রিয়াতে যদি আমরা বিন্দুমাত্র কোনো রকম গাফিলতি দেখতে পারি, আমরা আবারও আবু সাঈদের মতন বুক চিতিয়ে, বীর মুগ্ধের মতন পানি হাতে আমরা আবারও রাস্তায় নামবো এবং আমরা আবারও যুদ্ধ করব। এদিকে সহায়তার চেক পেয়ে স্বস্তি প্রকাশ করেন জুলাই আন্দোলনে আহতরা। আমাদের নামে একটা জুলাই ফান্ড খোলা হয়েছে, ওই ফান্ড থেকে আমাদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে, এটা বলেছে। আবার এটাও দিচ্ছে, আমাদের নামে গ্যাজেট হয়েছে, আমাদেরকে সরকার বলেছে মাসিক ভাতা দিবে, ওটাও বলে দিচ্ছে। এটা আমাদের পাওয়া, এটা আমাদের সৌভাগ্য। টাকা পয়সা আমার পরিবার পুরা নিঃস্ব হয়ে গেছে, আমাকে দেওয়ার মতো আমার পরিবার আর কিছু নেই। মানে যা করতেছে জুলাই ফাউন্ডেশন করতেছে, এই জন্য আমার পক্ষ থেকে জুলাই ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ। এর আগে জুলাই বিপ্লবে নানা স্মৃতি বিজড়িত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরও থাকছে। খুলনায় ঘুরে দাঁড়াতে পারছে না রাষ্ট্রায়ত্ত পাটকল, সীমিত আকারে চলছে ৪টি। বিনিয়োগে অনাগ্রহ বেসরকারি খাতের, মিল চালুর চেষ্টা চলছে, জানালো কর্তৃপক্ষ। ঈদযাত্রায় লঞ্চে বাড়তি ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, লঞ্চে নির্ধারিত ভাড়া টাঙিয়ে রাখতে হবে, নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা যাবে না। এছাড়া রাতে স্পিডবোট ও বাল্ক হেড চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি। আগামী ১৫ রোজা থেকে এসব সিদ্ধান্ত কার্যকর করার কথা জানান তিনি।
ঈদ উল ফিতরকে সামনে রেখে গুলিস্তান 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন এম সাখাওয়াত হোসেন। আমাকে বলার দরকার নাই, এত ডিটেইল আমরা 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। স্পিড বোট চলবে না, বাল্ক হেড রাতে চলবে না, এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস করবে না। নির্ধারিত ভাড়াটা আমি বলছি আজকের থেকে আপনারা টাঙিয়ে দেবেন। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না। ফেরিতে লোডেড বাস উঠবে না, যাত্রী নামিয়ে ফেরিতে উঠাবে, তারপর যাত্রী ওপারে গিয়ে উঠবে। 15 রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। ঈদকে কেন্দ্র করে চাপ বেড়েছে আকাশপথের টিকিটে। ঈদের আগে পরে অভ্যন্তরীণ যাতায়াতে টিকিট প্রতি দাম ছাড়িয়েছে 13,000 টাকা। আগামী 15 দিনের মধ্যেই সব টিকিটই বুকিং হয়ে যাবে বলে ধারণা করছে এয়ারলাইন্সগুলো। এদিকে উড়োজাহাজের সংখ্যা না বাড়লে যাত্রী চাপ আরও প্রকট হবে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আসন্ন ঈদ উল ফিতরের ছুটি ঘিরে শুরু হয়েছে আকাশপথে ঘরে ফেরা ও আকর্ষণীয় স্থানে বেড়ানোর তোড়জোড়। অভ্যন্তরীণ সিট ক্যাপাসিটি কম থাকায় আগে কিনলে অপেক্ষাকৃত কম দামে টিকিট মিলে। আফটার ঈদ যেটা কক্সবাজারের যে ফ্লাইটগুলো আছে সেখানে ইতিমধ্যে ঈদকে কেন্দ্র করে সেই বুকিং প্রক্রিয়াটার মধ্যে অনেক প্যাসেঞ্জার চলে গেছে এবং ট্রাভেল এজেন্সিগুলো সেই রিকোয়েস্ট অলরেডি করছে। অনলাইন টিকিট এজেন্সিগুলোর তথ্য বলছে আগামী 30-31 মার্চ থেকে 4 ও 5 এপ্রিল পর্যন্ত বর্তমানে ঢাকা থেকে সৈয়দপুর রুটে এয়ারলাইন্স ভেদে জনপ্রতি টিকিটের দাম পড়ছে 12,992 টাকা থেকে 12,582 টাকা। ঢাকা কক্সবাজার রুটে 11,398 থেকে 13,540 টাকা। এছাড়া ঢাকা সিলেট রুটে 9,686 ও ঢাকা রাজশাহী রুটে টিকিটের দাম পড়ছে 13,367 টাকা। অভ্যন্তরীণ ট্যুরিজম বিকাশ করছে বেশি, এবং এই ক্ষেত্রে পর্যটকরা খরচের পরিমাণ আগের থেকে বাড়িয়েছে, এটা একটা ভালো দিক। কিন্তু এই রুটে টিকিটের দামও কিন্তু আগের চেয়ে বেড়ে যাচ্ছে। মৌসুমে চাহিদার বিপরীতে উড়োজাহাজ সংকট থাকায় আপাতত ভাড়া বিড়ম্বনা কমবে না বলে মত সংশ্লিষ্টদের। বিমান বলি বা অন্য প্রাইভেট যদি 2-3টা ক্যারিয়ার আছে, তাদের তো একটা ক্যাপাসিটি সীমিত, এয়ারক্রাফট নাম্বার অফ এয়ারক্রাফট সীমিত, এবং এই এয়ারক্রাফটগুলো তারা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন তারা করে থাকে ঈদের সময় বা এই ধরনের বড় যখনই থাকে ছুটি ছাটা থাকে। বিদেশ ফ্লাইটের চাপ থাকায় অভ্যন্তরে অনিয়মিত ফ্লাইট বাড়ানোর খুব বেশি সুযোগ নেই বলে জানিয়েছে সংস্থাগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অনার্স 18-19 সেশনের শেষ বর্ষের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবি, একই বিষয়ে বারবার পরীক্ষা দিয়েও ফলাফলে পরিবর্তন হচ্ছে না। পুনর্বিবেচনার দাবি জানালেও বিশ্ববিদ্যালয় থেকে কোনো সহায়তা পাননি তারা। দুপুরে আবারও দাবি জানাতে এলে শিক্ষকদের সঙ্গে বাক বিতণ্ডা হয় শিক্ষার্থীদের। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন তারা। এক পর্যায়ে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ইঞ্জিন বিকল হয়ে 4 দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা মাছ ট্রলার ধরার সহ 13 জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার দুপুরে 999-এ কল দিয়ে জানানো হয় ফিশিং ট্রলারটি 4 দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে। তথ্যের ভিত্তিতে মোংলা কোস্টগার্ডের 4 সদস্যের উদ্ধারকারী দল অবস্থান শনাক্ত করে ট্রলার সহ 13 জেলেকে উদ্ধার করে। পরে জেলেদের দুবলারচরে এনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। বেনাপোল বন্দরে ভ্রমণ কর জালিয়াতির ঘটনায় 6 ভারতীয় পাসপোর্টধারী কাস্টমসের হাতে ধরা পড়ল। এ ধরনের অপরাধ আর করবে না প্রতিশ্রুতিতে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। দুপুরে অভিযুক্তদের সোনালী ব্যাংক থেকে শাস্তিমূলক ট্যাক্স কেটে ছেড়ে দেওয়া হয়। এর আগে গোপন খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের চেকপোস্ট কাস্টমসের কাছে সোপর্দ করে। অপরাধীদের বিরুদ্ধে তেমন শাস্তিমূলক ব্যবস্থা না থাকায় সরকার এই খাতে প্রতিদিন লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। নওগাঁয় টিসিবির তেল, ছোলা, চিনি বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ভোক্তাদের অভিযোগ, ডিলারের মাধ্যমে এসব পণ্য নিম্ন আয়ের মানুষের পাওয়ার কথা, কিন্তু স্বজনপ্রীতি ও পছন্দের মানুষের কাছে টিকিট দিয়ে এসব ভোগ্যপণ্য সরবরাহ করা হচ্ছে। অথচ সকাল থেকে হাজারো নারী পুরুষ অপেক্ষা করেও অনেকে পণ্য কিনতে পারেননি। তবে প্রথম দিন কিছুটা সমস্যা হয়েছে স্বীকার করে বিষয়টির সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জিনিস দিচ্ছেন সুবিধার জন্য, কিন্তু সুবিধার জায়গায় রোজা থাকে কষ্ট করে নিচ্ছেন আপনারা, এটাই হলো আমাদের দুঃখ। কালকা লাইন ধরে চলে গেছে, দেখ না আজকে বসে থাকে আসলে লাইন ধরে টাকা দিয়েও যদি আমরা না পাই তাহলে আমাদের দাঁড়া ছুটছে কিসের জন্য? দিন শেষে 200-300 লোক 3-4 ঘন্টা থেকে ঘুরে যায়, হয়তো তারা আবার কালকে এসে নিতে পারবে, যেহেতু আমাদের এটা নিয়মিত কার্যক্রম। এই জন্য আমরা টোকেনটা দিয়ে দেখি এটা ফলপ্রসূ হয় কিনা, মূলত এক ব্যক্তি যেন 2-3 বার নিতে না পারে। কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছে না খুলনা অঞ্চলের পাটকলগুলো। প্রায় 5 বছর আগে বন্ধ হয়ে যাওয়ায় অঞ্চলের রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের মধ্যে ইজারার মাধ্যমে 4টি সীমিত আকারে চলছে। বাকি পাটকলগুলো বেসরকারিভাবে চালুর উদ্যোগ নেওয়া হলেও আগ্রহী হচ্ছেন না বিনিয়োগকারীরা। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। সময় শ্রমিকদের আনাগোনায় ব্যস্ত আর কোলাহলে পূর্ণ থাকা খালিশপুরের এই প্লাটিনাম জুট মিলে গত প্রায় 5 বছর ধরে এমন শুনশান নীরবতা। প্লাটিনাম জুট মিলের মতো একই অবস্থা স্টার জুট মিল আর ক্রিসেন্ট জুট মিলেরও। শর্ত শিথিল করে বিভিন্ন মিলে 6 থেকে 7 দফা টেন্ডার আহ্বান করা হলেও নানা জটিলতায় তা বাতিল হয়েছে। আর টেন্ডার প্রক্রিয়া শেষে চুক্তি সম্পন্ন হলেও এখনো চালু হয়নি খালিশপুর জুট মিল। আর্থিক ক্ষতির মুখে 2020 সালের জুলাইয়ে খুলনা অঞ্চলের 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়া হয়। এতে চাকরি হারান স্থায়ী অস্থায়ী প্রায় 25,000 শ্রমিক। পরবর্তীতে পাটকলগুলো বেসরকারি খাতে 5 থেকে 30 বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 2022 ও 2023 সালে বেসরকারি উদ্যোগে চালু হয় খুলনার দৌলতপুর, ইস্টার্ন এবং যশোরের জেজিআই ও কার্পেটিং জুট মিল। শ্রমিকদের ন্যূনতম যে মজুরি সেটাও তারা দেয় নাই। লিজে যে মিল চালু হয়েছে তাতে এই শ্রমিকদের কোনো লাভ হয় নাই। সরকারি যেভাবে যে তারা নিয়ম নীতিতে শ্রমিকরা বেতন পাচ্ছে, বোনাস পাচ্ছে, গ্র্যাচুইটি পাচ্ছে, প্রাইভেট সেক্টর সেটা পায় না। এই যে শোষণটাকে, এই বৈষম্যটাকে দূর করতে গেলে কিন্তু পাটকল সরকারিভাবে চালু করা দরকার। আমরা গ্র্যাজুয়ালি চালিয়ে যাচ্ছি, আমরা আরও সংখ্যা বাড়াবো এবং ইনশাল্লাহ এটা লাভের মুখ দেখবো ইনশাল্লাহ। যদিও বিজেএমসি বলছে টেন্ডার আহ্বান সহ পর্যায়ক্রমে বেসরকারিভাবে চালু হবে সবগুলো মিল। পর্যায়ক্রমে হবে হয়তো, আর এই মিলগুলো একটু বড় মিল তো, বিভিন্ন বড় ধরনের হয়তো উদ্যোক্তার হয়তো অভাব আছে। বেসরকারি উদ্যোগে চালু হওয়া 4টি মিলের মধ্যে জেজিআই মিলে প্রতিদিন 60 মেট্রিক টন পাট পণ্য উৎপাদন হয়। বাকি 3টি মিলে প্রতিদিন মোট উৎপাদন হয় 12 মেট্রিক টনের মতো। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য এবার কড়া ভাষায় আলটিমেটাম দিলেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তি না দিলে একজন হামাস সদস্যও নিরাপদে থাকবে না। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে নজিরবিহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করার কয়েক ঘন্টা পরই হামাসকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট। সামরিক সহায়তার পাশাপাশি গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ট্রাম্প নিজেই এখন নেতানিয়াহুর ভূমিকায়। ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য এবার কড়া ভাষায় আলটিমেটাম দিলেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক দীর্ঘ পোস্টে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শেষবারের মতো সতর্ক করে ট্রাম্প বলেন, সব জিম্মিকে ছেড়ে দেয়া না হলে কাউকেই জীবিত রাখা হবে না, আর এজন্য ইসরায়েলকে সব ধরনের অস্ত্র সহায়তা পাঠিয়েছেন তিনি। ট্রাম্পের এমন হুঁশিয়ারির কয়েক ঘন্টা আগে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি বৈঠকের কথা জানায় হোয়াইট হাউস। বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট বিষয়টি নিশ্চিত করেন। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি, তবে বিভিন্ন গণমাধ্যম বলছে এই আলোচনার লক্ষ্য হল হামাসের কাছে বন্দী থাকা মার্কিন জিম্মিকে মুক্ত করা। 1997 সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দেওয়ার পর এটি দুপক্ষের প্রথম আলোচনা। এতদিন হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো বৈঠকে অংশ না নিলেও ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ নিয়ে শুরু হয়েছে নানা কৌতূহল। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য আরব দেশগুলোর দেয়া পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেছেন, আরব পরিকল্পনায় গাজার বাস্তব পরিস্থিতি উপেক্ষা করা হয়েছে। অঞ্চলটি বর্তমানে বসবাসের অনুপযোগী, ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত গোলাবারুদে পূর্ণ এলাকায় বসবাস করা সম্ভব নয় বলে মন্তব্য তার। এর আগে ইসরায়েল জানায়, আরব দেশগুলোর জরুরি বৈঠকে 2023 সালের অক্টোবর পরবর্তী বাস্তবতাকে পাশ কাটানো হয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। হোস্ট স্টেশন, হোস্ট নেশন পাকিস্তান হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির মূল মঞ্চ হয়ে উঠেছে দুবাই। আইসিসির সদর দপ্তর আরব আমিরাতের এই শহরে। অনেকেরই কৌতূহল কি আছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার হেডকোয়ার্টারে। সংক্ষিপ্ত সফরে সেটাই দেখানোর চেষ্টা থাকবে সময় সংবাদের ক্যামেরায়। বিস্তারিত জানাচ্ছেন মাকসুম আলম খান।
একেবারে নতুন চেয়ারম্যান জয় শাহের রুমের সামনে। পাকিস্তান হোস্ট নেশন হলেও কেবল ভারতের কথা মতো চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করা এবং ভারত ছাড়া অন্য দলগুলোর বাড়তি ট্রাভেলিং ঝক্কি ইস্যুতে ব্যাপক সমালোচিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এ প্রসঙ্গে সংস্থাটির চেয়ারম্যান জয় শাহর মন্তব্য জানার চেষ্টায় সময় সংবাদ। তবে এই ভারতীয় হাই প্রোফাইল ব্যক্তির শিডিউল পাওয়া দুঃসাধ্য। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ও স্পোর্টস সিটির ELS ক্লাবের ডিনার পার্টিতে একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হওয়ায় ধর্ণা দেয়া হয় আইসিসিতে। সেখানেও তাকে পাওয়া যায়নি। তবে আইসিসির হেডকোয়ার্টার ঘুরে দেখার দারুণ একটা সুযোগ পাওয়া যায়। অনেকেরই কৌতূহল থাকতে পারে বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পোর্টের সর্বোচ্চ সংস্থার সদর দপ্তরের ভেতরটা এখন আসলে কেমন। তিনতলা ভবনের নিচতলায় ঢুকতেই চোখ পড়বে আইসিসি ইভেন্টের ট্রফি শোকেসে। সিনিয়রদের ওয়ানডে টি20 বিশ্বকাপ ট্রফি তো আছেই, আলাদা রোমাঞ্চ কাজ করবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ট্রফি দেখে। বাংলাদেশের একমাত্র বিশ্বকাপ শিরোপা যে সেটাই। আরও একটা শোকেসে সব দলের টেস্ট ক্যাপ সাজানো, যেখানে শোভা পাচ্ছে টাইগারদের ব্যাগি গ্রিন ক্যাপও। দুবাইয়ে আইসিসির হেডকোয়ার্টারে অবস্থান করছি, একেবারে নতুন চেয়ারম্যান জয় শাহের রুমের সামনে। আমরা জানি বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনে পথ চলায় জগমোহন ডালমিয়ার বিরাট ভূমিকা রয়েছে। বাংলাদেশের দর্শকদের জয় শাহের কাছ থেকেও আসলে একই ধরনের প্রত্যাশা। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে নাকি পুরোটাই পাকিস্তানে, এ নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে, যেখানে সেই মিটিং রুম এটা। গোল টেবিলের সঙ্গে 20টা চেয়ার, বেশ কিছু ফাইলও পড়ে থাকতে দেখা যায়। কনফিডেন্সিয়াল ফাইলগুলোতে হয়তো লিপিবদ্ধ রয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ে নানা পরিকল্পনা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মামলামুক্ত হলেন তারেক রহমান। অর্থ পাচার মামলায় খালাস গিয়াসউদ্দিন আল মামুনও। অভিযোগের সত্যতা না পাওয়ায় সাজা বাতিল করলেন আপিল বিভাগ। আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে হবে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ ভোটে অংশ নেবে কিনা সিদ্ধান্ত নিতে হবে দলটিকেই, বিবিসিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং এনআইডি ইসি থেকে সরলে প্রভাব পড়বে সুষ্ঠু ভোটে। কমিশনে রাখার দাবিতে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান। সব ধরনের পদক্ষেপ নেবে কমিশন, জানালেন সিইসি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।